অনি পরিবারের বিরুদ্ধে গিয়ে স্বর্ণা নামে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করে। এতে অনির পরিবারে বিয়ে মেনেই নেয় না। ৩ বছর পর অনি তার স্ত্রী স্বর্ণাকে নিয়ে বাড়ি ফেরে ছোট বোনের বিয়েতে। কিন্তু এত বছর পরেও স্বর্ণাকে কেউই মেনে নিতে পারে না। স্বর্ণা সর্বোচ্চ চেষ্টা করে পরিবারের সবার আপন হতে, কিন্তু এই আপন হতে গিয়েই স্বর্ণার এক পেছনের ইতিহাস চলে আসে। স্বর্ণা কোনো সাধারণ নারী নয়, এমনকি স্বর্ণার নামও স্বর্ণা নয়, তার নাম ঝাঁসি। আর এই ঝাঁসির রয়েছে এক রক্তক্ষয়ী অতীত। একদিকে স্বর্ণা তার শ্বশুরবাড়ির লোকদের মন জয় করতে বাধ্য, এমন সময় তার রক্তক্ষয়ী অতীত পিছু নিয়েছে। এখন স্বর্ণার সবকিছু কিভাবে সামলাবে তা জানতে দেখুন আজকের এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই অনি এবং স্বর্ণা দম্পতিকে বাসে দেখা যায়। অনি ৩ বছর আগে নিজের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের মেয়ে স্বর্ণাকে বিয়ে করেছিল। এই সিদ্ধান্তের পর অনির বাড়ির লোক অনির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এর মধ্যেই অনি ৩ বছর পর তার ছোট বোনের বিয়ের খবর পেয়ে স্ত্রী স্বর্ণাকে নিয়ে বাসে করে গ্রামে ফিরতে থাকে। অনি পথের মধ্যে স্বর্ণাকে বলে, হয়তো এতদিনে তার পরিবারের যত রাগ তাদের উপর ছিল তা এখন শেষ হয়ে গেছে, তাই খুশির আমেজ নিয়েই দুজন বাড়িতে যেতে থাকে। দুজন এলাকায় পৌঁছানো মাত্রই দেখে বিয়ের প্রস্তুতি পুরো দমে চলছে। এলাকায় আসা মাত্রই তাদের রিসিভ করে বাড়ির দিকে নিয়ে যায় অনির ছোট ভাই স্বার্থ, যে পেশায় একজন পুলিশ অফিসার। কিন্তু অনি স্বর্ণাকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই পুরো পরিবেশ একদম থমথমে হয়ে যায়। বাবার রাগের কারণে অনির দিকে ফিরেও তাকান না, কারণ তার চোখে অনি এখনও তেমনই ছিল যে কিনা পরিবারের সম্মান বিসর্জন দিয়ে প্রেম করে বিয়ে করেছিল। বাড়ির লোকজন তাদের দেখে খুশি হওয়ার বদলে অদ্ভুত নজরে তাকাতে শুরু করে। বিশেষ করে স্বর্ণাকে উপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে খুঁটিয়ে দেখা হয় যেন সে এই পরিবারের অংশই নয়, বরং কোনো বাইরের মানুষ। আসলে এই পুরো পরিবেশটি বেশ ঐতিহ্যবাহী এবং রীতিনীতি মেনে চলা এক পরিবার। পরবর্তীতে বাড়ির বাকি সদস্যরা পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে বিয়ে পর্যন্ত বাড়িতে থাকার অনুমতিটা দিয়ে দেয়। শেষমেশ ছেলে যেমনই হোক না কেন, এত বছর পর প্রথমবার নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে বলে কথা। পরিবারের জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ স্বর্ণা। কেউ তার সম্পর্কে কিছুই জানত না। এই কারণে স্বর্ণার শাশুড়ি তাকে নিজের সামনে বসিয়ে তার পরিবার, বাবা মা, গ্রাম এবং অতীত সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন স্বর্ণা জানায় তার বাবা মা নেই। সে ছোটবেলা থেকে একটা ইয়েতিমখানায় বড় হয়েছে। সে নিজের পরিবার, জাত, গ্রাম বা কোনো আত্মীয় স্বজন সম্পর্কে কিছুই জানে না। এইসব শুনে বাড়ির লোকদের মনে হতে থাকে তাদের ছেলে কিছু না বুঝেই তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলেছে। তারা স্বর্ণাকে শুধুমাত্র ঘরের একজন বউ মেনে নিয়ে একটা কোণায় পড়ে থাকতে দেয়, কিন্তু তাকে কখনো মন থেকে আপন করে নেওয়ার চেষ্টাও করে না। অন্যদিকে স্বর্ণার মনে কেবল একটা ইচ্ছা ছিল, ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা না পাওয়ার কারণে সে সবসময় একটা আপন করে নেওয়ার মতো সুখী গৃহকোণীর স্বপ্ন দেখত। এখন যখন এমন একটা পরিবার পেয়েছে, তখন সে যে কোনো মূল্যে সবার মন জয় করতে চেয়েছিল। তার মনে হতো যদি এই ঘরের একজন আদর্শ বউ হয়ে উঠতে পারে, তবে হয়তো প্রথমবার সেও আপনত্বের অনুভূতি পাবে। কিন্তু এই পরিবারের কাছে আদর্শ বউ হওয়ার মানে শুধু একজন ভালো মানুষ হওয়া ছিল না। তাদের হিসাব অনুযায়ী একটা বউয়ের পুজো আটটা জানা থাকা দরকার, সুস্বাদু রান্না করা জানা দরকার, ঘরের প্রতিটি মানুষের পছন্দ অপছন্দ জানা থাকা দরকার, এমনকি না বলতেই ঘরের সমস্ত দায়িত্ব পালন করা জানা দরকার। স্বর্ণা মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, যত কষ্টই হোক না কেন সে সব কিছু শিখে ছাড়বে। কিন্তু অনি জানতো ব্যাপারটা এত সহজ না। তার পরিবার কেমন তা সে খুব ভালো করেই জানে। পরের দিন সকালেই পুরো পরিবারের সাথে তুলসী পুজোর সময় আসে স্বর্ণা। ঘরের সমস্ত মহিলারা খুব নিয়ম কানুন মেনেই পুজো করছিলেন, কিন্তু স্বর্ণা পুজোর ব্যাপারে কিছুই জানত না। শাশুড়ি যখন তাকে আরতি করতে বলেন, মঙ্গলগীতি গাইতে বলেন এবং পুজোর আচার অনুষ্ঠান পালন করতে বলেন, তখন স্বর্ণা পুরোপুরি অস্বস্তিতে পড়ে যায়। শুধু তাই নয়, যখন সমস্ত মহিলারা নিজেদের মঙ্গলসূত্রে সিঁদুর লাগাচ্ছিলেন, তখন স্বর্ণার মনে পড়ে যায় সে নিজের মঙ্গলসূত্রটি ঘরেই ফেলে এসেছে। কোনো রকমে সে যাত্রায় স্বর্ণা পরিস্থিতি সামলে নেয়, কিন্তু পরিবারের চোখে তার ভাবমূর্তি আরও খারাপ হয়ে যায়। তার উপর স্বার্থর স্ত্রী আনসুয়া সবার পছন্দের ছিল, কারণ স্বার্থ আনুসুয়াকে সবার পছন্দে বিয়ে করে নিয়ে এসেছিল। এই আনুসুয়া বছরের পর বছর ধরে পুরো ঘর নিজের দায়িত্বে সামলে রেখেছিল। ঘরের প্রতিটি সদস্যের পছন্দ থেকে শুরু করে পুজো এবং রান্নাঘর সবকিছুই তার হাতের ইশারায় চলত। এখন স্বর্ণা যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, তখন স্বর্ণা এবং আনুসুয়ার মধ্যে এক অজানা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। স্বর্ণা যতবারই চেষ্টা করত ততবারই ব্যর্থ হতো, কারণ সে না জানত রান্না করতে, না ছিল তার ঐতিহ্যবাহী রীতিনীতির কোনো ধারণা, কারণ সে শহরে বড় হয়েছে। এসবে তার কোনো কিছুতেই মনোযোগ ছিল না।
অন্যদিকে আনুসহ প্রতিবারই তার চেয়ে নিজেকে সেরা প্রমাণ করত। প্রতিদিনের এই ব্যর্থতায় স্বর্ণা ভেঙে পড়তে শুরু করে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে স্বর্ণা সিদ্ধান্ত নেয় এবার যাই হয়ে যাক না কেন সেই পরিবারের সেরা বউ হয়ে দেখাবে। রোজ রোজ সবার সামনে লজ্জিত হওয়ার পর স্বর্ণা বুঝতে পেরেছিল যদি তাকে এই পরিবারের মন জয় করতে হয় তবে তাকে ঘরের নিয়মকানুন এবং পদ্ধতিও শিখতে হবে। এই চিন্তাভাবনা নিয়েই সেও তার ছোটবেলার সবচেয়ে কাছের বান্ধবীকে ফোন করে, যে ওই ইয়াতিমখানাতেই তার সাথে বড় হয়েছিল। স্বর্ণা তাকে ইমোশনাল হয়ে বলে সে রান্না করতে একদমই পারে না, যদি তাড়াতাড়ি কিছু না শেখে তবে কখনো এই পরিবারের ভালো বউ হয়ে উঠতে পারবে না। স্বর্ণার থেকে এসব শুনে প্রথমে তার বান্ধবী তার কাছে আসতে রাজি হয় না, বলে তার স্বামী তাকে একদিনের জন্য একা ছাড়ে না, তাই সে ঘরের বাইরে বের হতে পারবে না। স্বর্ণা তখন বান্ধবীকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়ে নিজের একাকিত্বের কথা জানিয়ে এবং নিজের বাধ্যবাধকতার কথা বুঝিয়ে তাকে রাজি করিয়ে নেয়। এসব স্মৃতি মনে করে বান্ধবী তাকে সাহায্য করার জন্য আসতে রাজি হয়। তবে স্বর্ণা তাকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে আসে না, কারণ পরিবারের লোকেরা যদি তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে অযথা প্রশ্ন উঠে যাবে। এই কারণে স্বর্ণা তাকে কাছেরই একটা লজে থাকার জন্য বলে। বান্ধবী চলে আসলে দুজন মিলে একটা নতুন পরিকল্পনা করে। প্রতিদিন ভোর হতেই বান্ধবী সুস্বাদু রান্না করত, তারপর টিফিনে প্যাক করে স্বর্ণাকে দিয়ে দিত। স্বর্ণা চুপচাপ সেই খাবার ঘরে নিয়ে আসতো এবং সবার সামনে এমনভাবে পরিবেশন করত যেন সে নিজে অনেক কষ্ট করে এটি বানিয়েছে। পরিবারের লোকেরা যখন সেই খাবার খেত তখন তার প্রশংসা না করে থাকতে পারত না। ধীরে ধীরে বাড়ির লোকদের মনে হতে লাগলো অনির স্ত্রী ঘরের কাজ শিখছে। স্বর্ণাও পুরো আত্মবিশ্বাসের সাথে পুজো এবং বাকি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। স্বর্ণার প্রথমবার মনে হতে থাকে হয়তো এবার সে এই পরিবারে নিজের জায়গা করে নিতে পারবে, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। একদিন স্বর্ণা তার বান্ধবীর সাথে বাজারে সবজি কিনছিল। তখন স্বর্ণা বুঝতে পারে কোনো এক অপরিচিত ব্যক্তি ক্রমাগত তার পিছু নিচ্ছে। তারা যেই দোকানেই যাচ্ছিল সেই দোকানেই ওই অপরিচিত ব্যক্তিটিও যাচ্ছিল। কিন্তু প্রথমে দুই বান্ধবী ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়ে কোনো পাত্তা দেয়নি, কিন্তু বেশ কয়েকটি গলি বদলানোর পরও যখন সেই লোকটি পিছু পিছু আসতেই থাকে তখন স্বর্ণার সন্দেহ হয়। স্বর্ণা কোনো ভয় না পেয়ে সরাসরি লোকটির সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সে কেন তাদের পিছু নিচ্ছে। তখন সেই লোকটি স্বর্ণাকে খুব ভালো করে লক্ষ্য করে আর জিজ্ঞেস করে, তোমার নাম কি ঝাঁসি? এই প্রশ্নটা শোনা মাত্রই স্বর্ণার মুখের রং বদলে যায়, কিন্তু পরের মুহূর্তেই স্বর্ণা নিজেকে সামলিয়ে নেয়। সামলিয়ে নিয়ে কিছুটা রেগে গিয়ে বলে, তার নাম ঝাঁসি নয়, এরপরও যদি আপনি পিছু নেওয়ার চেষ্টা করেন আপনার প্রাণ কিন্তু চলে যাবে। স্বর্ণার এমন কঠোর এবং বিপজ্জনক রূপ দেখে তার বান্ধবী তো পুরোই অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কখনো তার এই রূপ দেখেনি। ওদিকে সেই লোকটি সোজা জেলে বন্দি করুণা নামের এক ব্যক্তির কাছে যায়। করুণা ছিল একজন অত্যন্ত ভয়ানক ক্রিমিনাল। লোকটি করুণাকে জানায় আজকে সে এমন এক মেয়েকে দেখেছে যে হুবহু ঝাঁসির মতো দেখতে। ঝাঁসি নামটা শুনে করুণা কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। তারপর বলে, যদি মেয়েটা সত্যি ঝাঁসি না হয় তবে তাকে মেরে ফেলা উচিত, কিন্তু যদি সেই ঝাঁসি হয় তবে সাবধান থেকো, কারণ সে তোমাকে জীবিত ছাড়বে না। করুণার এই কথাগুলোতে বোঝা যায় স্বর্ণা যদি ঝাঁসি হয়ে থাকে তবে সে কোনো সাধারণ নারী নয়। করুণার কথা মেনে নিয়ে সেই লোকটি আরও একবার স্বর্ণার পিছু নেওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে স্বর্ণা তার বান্ধবীর সাহায্যে প্রতিদিনের মতো সকাল সকাল খাবার নিয়ে বাড়িতে পৌঁছায়। তখন তারা দুজনে চুপিসারে টিফিন বদল করছিল। ঠিক তখনই বাইরে কোনো গাড়ি এসে থামার শব্দ পাওয়া যায়। স্বর্ণা জানালা দিয়ে উঁকি মেরে দেখা মাত্রই তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। বাড়ির পেছনে 4 জন সশস্ত্র লোক দাঁড়িয়েছিল। তাদের মাঝে সেই লোকটি উপস্থিত ছিল যে বাজারে তার পিছু নিয়েছিল। সেই লোকটি স্বর্ণার কাছে এসে আবারও জিজ্ঞেস করে, সত্যি করে বল, তুই কি ঝাঁসি? স্বর্ণা শেষবারের মতো তাকে সেখান থেকে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয়, কিন্তু লোকটি স্বর্ণার কথা শুনে উল্টো স্বর্ণার উপর আক্রমণ করে বসে। পরের মুহূর্তেই যা ঘটে তা দেখে চোখ কপালে উঠে যাবে। কিছু সময় আগ পর্যন্ত যে স্বর্ণাকে অত্যন্ত সাধারণ এবং ভীতু দেখাচ্ছিল সেই স্বর্ণা হঠাৎ একজন দক্ষ যোদ্ধার মতো লড়াই করতে শুরু করে। বিদ্যুতের গতিতে স্বর্ণা এক এক করে সব আক্রমণকারীকে মাটিতে আছড়ে ফেলে। তার এই লড়াই করার ধরন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ নারী নয়, বরং এমন এক নারী যার অতীতে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। বান্ধবী ও স্বর্ণার এমন লড়াই দেখে এবার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। স্বর্ণার এই আক্রমণের পর লোকটির এবার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে স্বর্ণাই ঝাঁসি। তাই সে মার খেয়ে তৎক্ষণাৎ আবারও জেলে বন্দি করুণার কাছে পৌঁছায়। সে এসে করুণাকে বলে এখন তার আর কোনো সন্দেহ নেই, সে যদি কোনো সাধারণ নারী হতো তবে আজ বেঁচে ফিরত না। কিন্তু যেভাবে সে একাই সবাইকে মেরে কুপোকাত করল তা থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই ঝাঁসি। এইটা শোনা মাত্রই করুণার মুখে এক কুৎসিত হাসি ফুটে ওঠে। তার মনে হয়
এত বছর পর সে অবশেষে ঝাঁসির সন্ধান পেয়েই গেল। তাই তখনই জেল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করে। জেলের ভেতরেই করুণা একজন কয়েদিকে হত্যা করায়। তারপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এমন এক নাটক সাজায় যে পুরো জেল প্রশাসনের মনে হয় ওই দুর্ঘটনায় ১৯ জন কয়েদি মারা গেছে। সেই সব মরদেহের তালিকায় করুণার নামও জুড়ে দেওয়া হয়। সরকারি নথিতে তাকে মৃত ঘোষণা করা হয়, অথচ বাস্তবে সে জীবিত অবস্থায় জেল থেকে পালিয়ে যায়। এদিকে স্বর্ণার বান্ধবী নিজের চোখে স্বর্ণার এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, তুই আসলে কে? এত ভয়ঙ্কর লড়াই তুই কোথা থেকে শিখেছিস? স্বর্ণা বুঝতে পারে যে বান্ধবীর কাছ থেকে সত্য আর বেশি সময় লুকিয়ে রাখতে পারবে না। তাই সে তার বান্ধবীকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিজের অতীতের সবচেয়ে বড় রহস্যটি বলতে শুরু করে। স্বর্ণা জানায় তার নাম আসলে ঝাঁসি। ছোটবেলায় বাবা মা মারা গেলে ঝাঁসির ঠাঁই হয় ইয়েতিমখানায়। সেখানে ঝাঁসি এবং তার বান্ধবী একসাথে থাকত, কিন্তু ভাগ্য তাদের পথ আলাদা করে দেয়। তার বান্ধবীকে একটা ভালো পরিবার দত্তক নিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। এরপর থেকেই বান্ধবীর জীবন সুখে শান্তিতে ভরে ওঠে, অথচ ঝাঁসি একাই সেখানে রয়ে যায়। ইয়েতিমখানার ওয়ার্ডেন ছিল অত্যন্ত নীচ এবং নোংরা মন মানসিকতার মানুষ। সে ছোট ছোট মেয়েদের সাথে খারাপ আচরণ করত এবং তাদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করত। একদিন ঝাঁসি সিদ্ধান্ত নেয় সে যদি এখানে থাকে তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই সে ইয়েতিমখানা থেকে পালিয়ে যায়। এরপর সে যেখানে কাজ পেয়েছে সেখানে কঠোর পরিশ্রম করেছে, যেখানে জায়গা পেয়েছে সেখানেই রাত কাটিয়েছে। বহুদিন ঘুরে বেড়ানোর পর সে একটা লজে চাকরি পেয়ে যায়, কিন্তু সেখানেও তার জীবন সহজ ছিল না। কিছু মানুষ তার উপর কুদৃষ্টি রাখত এবং প্রতিদিন তাকে হেনস্থা করত। তখনই একদিন সেই লজে কিছু মানুষ আত্মগোপন করার জন্য আসে। তারা ছিল সরকার এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা একটি গোপন সংগঠনের সদস্য। সেই দলে অনেক সাহসী নারীও ছিলেন। ঝাঁসি প্রথমবার এমন নারীদের দেখেছিল যারা কাউকে ভয় পেত না এবং অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়াত। তাদেরকে দেখে তার নিজের ভেতরের সাহস জেগে ওঠে। ঠিক সেই সময়ে যখন লজের এক কর্মচারী তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে, তখন এবার ঝাঁসি আর চুপ করে বসে থাকে না। চরম ক্ষোভে ফেটে পড়ে ঝাঁসি সেই কর্মচারীকে মেরে ফেলে একদম দুনিয়া থেকেই সরিয়ে দেয়। এই ঘটনার পর ঝাঁসি উপলব্ধি করে ভয় পেয়ে বেঁচে থাকার চেয়ে লড়াই করে বেঁচে থাকা অনেক ভালো। এই ভাবনা থেকেই ঝাঁসি সেই গোপন সংগঠনে যোগ দেয়। এই সংগঠনের সদস্যরা বসবাস করত জঙ্গলে, আর সেখান থেকেই তারা অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করত এবং প্রয়োজন অনুযায়ী গ্রাম ও শহরে গিয়ে নিজেদের মিশন সম্পূর্ণ করত। সেই সংগঠনের সর্দার ছিল করুণা। ঝাঁসি সেই সংগঠনে যোগ দিলে করুণা নিজে ঝাঁসিকে সকল প্রকার প্রশিক্ষণ দিতে থাকে। সময় গড়ানোর সাথে সাথে করুণা তাকে নিজের সবচেয়ে বিশ্বাসী মানুষদের দলে সামিল করে। সে ঝাঁসিকে লড়াই করা শেখায়, অস্ত্র চালানো শেখায় এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর উপায় শেখায়। ধীরে ধীরে ঝাঁসি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে বড় বড় গুন্ডারাও তাকে ভয় পেতে শুরু করে। করুণা ঝাঁসিকে নিয়ে সফলভাবে অনেক মিশন চালাতে থাকে। এর মাঝেই করুণার ক্ষমতা এবং টাকার লোভ জেকে বসে। সে যে গরিবদের ত্রাতা সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরই হয়ে কাজ করতে শুরু করে এবং নিজেদের সঙ্গীকেই বলি দিতে থাকে। ঝাঁসি করুণার এই আসল রূপ জানতে পেরে করুণার প্রতি তার সকল বিশ্বাস একদম ভেঙে যায়। তারপরও সে করুণার সংগঠনে আরেকটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু করুণা এবার নিজে ঝাঁসির দিকে কুদৃষ্টি দেওয়া শুরু করে, এমনকি তাকে নিজের ইচ্ছে মতো চালানোরও চেষ্টা করে। এমনটা দেখে ঝাঁসি সিদ্ধান্ত নেয় এমন একজন মানুষকে এইভাবে খোলা ছেড়ে দেওয়া সবচেয়ে বড় অপরাধ হবে। তবে ঝাঁসি বুঝতে পেরেছিল সরাসরি বিরোধিতা করলে তার প্রাণও যেতে পারে। তাই সে একটি বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। গোপনে করুণার সব অবৈধ কাজের প্রমাণ জোগাড় করতে শুরু করে। বেশ কয়েক মাস সঠিক সুযোগের অপেক্ষা করার পর অবশেষে সে পুলিশের কাছে সব তথ্য পৌঁছে দেয়। পুলিশ জঙ্গলে অভিযান চালিয়ে করুণাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। কিন্তু কেউ জানত না করুণার এই গ্রেফতারের পেছনে আসলে হাত ছিল ঝাঁসির। এই রহস্য কেবল ঝাঁসি নিজেই জানত। তবে জেলে করুণা প্রতিজ্ঞা করে সে বিশ্বাসঘাতককে খুঁজে বের করবে এবং একদিন তাকে উচিত শিক্ষা দেবে। এদিকে সুযোগের সদ্ব্যবহার করে ঝাঁসি সেই সংগঠন থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়, নিজেকে পুরোপুরি বদলিয়ে ফেলে। সেই সাথে নিজের নাম ঝাঁসি থেকে স্বর্ণা রাখে। পরবর্তীতে তার পরিচয় হয় অনির সাথে। অনি একজন খুবই ভালো মানুষ, তাই ধীরে ধীরে ঝাঁসি ওরফে স্বর্ণা অনিকে ভালোবাসতে শুরু করে। অনিও প্রথম দেখাতেই স্বর্ণার প্রেমে পড়ে যায়। তারপর অনি বাবা মার বিরুদ্ধে গিয়ে স্বর্ণাকে বিয়ে করে। স্বর্ণা নতুন পরিচয়ে অনির সাথে নতুন জীবন শুরু করে। এই ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে স্বর্ণা তার বান্ধবীকে বলে, আজকে আমি যে জীবনটা জড়াচ্ছি তা পাওয়ার জন্য আমাকে অনেক কিছু হারাতে হয়েছে। স্বর্ণা আরও বলে, আমার স্বামী অনিও আমার অতীতের ব্যাপারে কিছুই জানে না। সে আমাকে ভালোবেসেছে।
বিশ্বাস করেছে এবং আমাকে একটা নতুন জীবন দিয়েছে। আমি তাকে কোনোভাবে হারাতে চাই না, এমনকি এই পরিবারকেও নয়। স্বর্ণা এসব বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ে। সে তার বন্ধুর কাছ থেকে কথা নেয় যে এই সত্য যেন অন্য কারো কাছে না পৌঁছায়। কিন্তু স্বর্ণা জানতো না যে অতীত থেকে সে পালিয়ে বেড়াচ্ছে, সেই অতীতই আবারও তার জীবনে ফিরে আসতে চলেছে। এদিকে জেল থেকে পালিয়ে যাওয়ার পর করুণা সবার আগে স্বর্ণাকে খুঁজে বের করে। এরপর স্বর্ণার সামনে এসে বলে তার বিশ্বাসই হচ্ছে না যে ঝাঁসির মতো মেয়ে বিয়ে করে একজন সাধারণ নারী হয়ে গেছে। করুণা পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে আরও বলে সেই তাকে শক্তি দিয়েছিল, তাকে বাঁচতে শিখিয়েছিল, আর আজকে সেই তাকে ছেড়ে অন্য কারোর স্ত্রী হয়ে গেল। স্বর্ণা তখন হাত জোর করে করুণার কাছে অনুনয় বিনয় করে বলে এখন আর সেই দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। তার বিয়ে হয়ে গেছে, সে নিজের পরিবার পেয়ে গেছে, এখন শুধু শান্তিতে নিজের জীবন কাটাতে চায়। এসব কিছু শুনে করুণা বলে ঠিক আছে, সব মেনে নিচ্ছি। এইটা বলে চুপচাপ চলে গেলে মনে হয় সবকিছু সে মেনে নিয়েছে, কিন্তু পরক্ষণেই দেখা যায় তার মনে স্বর্ণাকে পাওয়ার উন্মাদনা এখনও শেষ হয়নি। সে আগেও তাকে কুদৃষ্টিতে দেখত এবং আজও তার মানসিকতা বিন্দু মাত্র বদলায়নি। এবার সে স্বর্ণাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। করুণা হুমকি দিয়ে বলে যদি সে তার কথা না শোনে তবে সে তার স্বামী এবং পুরো পরিবারকে জানিয়ে দেবে একসময় ঝাঁসি নামের এক ভয়ঙ্কর নারী যোদ্ধা হচ্ছে এখনকার স্বর্ণা, যে আবার একটা উগ্রবাদী সংগঠনের অংশ ছিল। ওদিকে বাড়িতে ছোট বোনের বিয়ের প্রস্তুতি চলছিল, তাই স্বর্ণা চেয়েও কাউকে কিছু বলতে পারছে না। এরই মধ্যে করুণা নিজেকে স্বর্ণার আত্মীয় পরিচয় দিয়ে সেই বাড়িতে পৌঁছে যায়। সেখানে সুযোগ পেয়ে করুণা স্বর্ণাকে হুমকি এবং ভয় দেখিয়ে বলে যদি সে তার সাথে না যায় তবে সে এই বাড়ির প্রত্যেকটি সদস্যকে মেরে ফেলবে। এবার স্বর্ণা পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে জানত করুণা তার হুমকি সত্যি করতে বিন্দু মাত্র দেরি করবে না। তাই স্বর্ণা সিদ্ধান্ত নেয় এখন সত্য লুকিয়ে রাখলে শুধুই বিপদ বাড়বে। এই জন্য সে সবার আগে অনির ছোট ভাই স্বার্থের কাছে যায়। আমরা আগেই জেনেছি এই স্বার্থ একজন পুলিশ অফিসার। স্বর্ণা তার কাছে নিজের অতীতের পুরো গল্প খুলে বলে, সাথে আরও জানায় সেদিন জেলখানায় সিলিন্ডার ব্লাস্টে করুণা মারা যায়নি, বরং জেল থেকে পালিয়েছে। এখন তার পরিবারের জীবন কেড়ে নেওয়ার জন্য পিছনে লেগেছে। স্বর্ণা এসব স্বার্থকে শোনাতে থাকলে অনিও সেখানে আসে। এতে করে স্বর্ণা বাধ্য হয়ে অনিকেও পুরো সত্য জানিয়ে দেয়। স্বর্ণার পেছনের ইতিহাস শুনে অনি পুরোই স্তব্ধ হয়ে যায়। অনি বিশ্বাসই করতে পারছিল না যে তার এত সাধারণ এবং শান্ত স্ত্রীর অতীত এতটা বিপজ্জনক ছিল। কিন্তু কিছু সময় পর সে স্বর্ণার কষ্ট বুঝতে পেরে বলে মানুষের পরিচয় তার অতীত নয়, বরং তার বর্তমান। এরপর অনি এবং তার পুলিশ কর্মকর্তা ভাই মিলে করুণাকে ধরার পরিকল্পনা তৈরি করে। তারা করুণার একটা ছবি নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠায়। এরপর তাকে জানায় যাকে সরকারি নথিতে মৃত ঘোষণা করা হয়েছিল বাস্তবে সে এখনও জীবিত। পুলিশ যখনই সেই সত্য জানতে পারে পুরো এলাকায় করুণার খোঁজ শুরু হয়ে যায়। শেষমেশ করুণাকে আবারও গ্রেফতার করা হয়, কিন্তু করুণা পুলিশের হেফাজত থেকে আবারও একবার পালিয়ে যায়। এরপর প্রতিজ্ঞা করে এবার সে স্বর্ণার পুরো পরিবারকে শেষ করেই দম নেবে। এদিকে স্বর্ণা বুঝতে পেরেছিল যে এখন আর সত্য লুকিয়ে কোনো লাভ নেই, তাই সে পুরো পরিবারকে একসঙ্গে বসিয়ে নিজের জীবনের প্রতিটি গোপন তথ্য প্রকাশ করে দেয়। শুরুতে বাড়ির লোকজন তার অতীত শুনে স্তব্ধ হয়ে যায়, কেউ কেউ তো তার উপর রাগও করে বসে, বলে সে এত বড় একটা সত্য এতদিন ধরে কেন লুকিয়ে রেখেছিল। কিন্তু যখন তারা তার বাধ্যবাধকতা এবং ছোটবেলায় সহ্য করা কষ্টের কথা বুঝতে পারে তখন পুরো পরিবার একজোট হয়ে তার পাশে এসে দাঁড়ায়। তার শাশুড়ি, যিনি আগে তাকে মেনেই নিতে পারেননি, এখন তাকে বুকে জড়িয়ে ধরে বলেন তার অতীত যেমনই হোক না কেন আজ সে এই বাড়ির বউ। ঠিক তখনই রাতের অন্ধকারে করুণা তার সশস্ত্র লোকজন নিয়ে পুরো বাড়িটি চারিদিক থেকে ঘিরে ফেলে। এখন লড়াইটা শুধু স্বর্ণা আর করুণার ছিল না, বরং একটা পরিবারকে বাঁচানোর যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। এরই মধ্যে স্বর্ণা তার পরিবারকে পরিষ্কার জানিয়ে দেয় সে এখন আর কোনো অবস্থাতেই করুণার সামনে মাথা নত করবে না। কিছুক্ষণের মধ্যেই করুণা তার দলবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। করুণার হাতে ছিল বন্দুক আর চোখে শুধু প্রতিশোধের আগুন। করুণা বাড়িতে ঢুকে শেষবারের মতো স্বর্ণাকে বলে সে যদি তার সঙ্গে চলে যেতে রাজি হয় তবে বাকিদের প্রাণ বেঁচে যাবে। কিন্তু সে ভয় না পেয়ে তার সামনে শক্ত হয়ে দাঁড়ায়, স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোথাও যাচ্ছে না। এতে করে করুণা রেগে যায়। ব্যাস আর কি, পরের মুহূর্তেই দুই পক্ষ থেকে গুলি চলা শুরু হয়। পুরো বাড়িটি যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়। স্বার্থ পুলিশ হওয়ায় লড়তে থাকে। পুলিশের বাকি সদস্যরাও পুরো শক্তি দিয়ে লড়াই শুরু করে। করুণার গুন্ডারা অনবরত আক্রমণ চালিয়ে যেতে থাকলে স্বর্ণা আর নিজেকে আটকিয়ে রাখতে পারে না। আবারও সেই পুরনো ঝাঁসি রূপে ফিরে আসে। এরপর একাই বেশ কয়েকজন গুন্ডাকে মেরে কুপোকাত করে করুণার কাছাকাছি পৌঁছে যায়। দুজনের মধ্যে এবার তুমুল হাতাহাতি শুরু হয়ে যায়। করুণা যে কোনো মূল্যে স্বর্ণাকে জীবিত নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু স্বর্ণা এবার চিরকালের জন্য করুণারও খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। দুজনের লড়াই চলতে থাকে তুমুল পর্যায়ে।
একসময় করুণা রাগের মাথায় স্বর্ণাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলি লাগার সঙ্গে সঙ্গেই স্বর্ণা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে পুরো পরিবার আতঙ্কিত হয়ে যায়। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত হার না মানা স্বর্ণা ঠিক তখনই তার পাশে পড়ে থাকা একটা ছুরি তুলে নেয়। এরপর পুরো শক্তি দিয়ে করুণার উপরে আঘাত করে। ছুরিটি সরাসরি করুণার বুকে গিয়ে বিঁধে যায়। এতে কিছুক্ষণের মধ্যেই করুণা মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। আর সেই সঙ্গেই তার সন্ত্রাসের রাজত্ব চিরকালের জন্য শেষ হয়ে যায়। এরপর সবাই মিলে দ্রুত স্বর্ণাকে মারাত্মক অবস্থায় হসপিটালে নিয়ে যায়। দ্রুত চিকিৎসা নেওয়ায় স্বর্ণা প্রাণে বেঁচে যায়। করুণার মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বর্ণার জীবনের সবচেয়ে বড় ভয় চিরতরে দূর হয়ে যায়। এখন তার অতীতের কোনো কালো ছায়া তার পরিবারের উপর মায়াবী অন্ধকার তৈরি করতে পারবে না। সবচেয়ে বড় বিষয় ছিল, যে পরিবার একসময় তাকে মেনে নিতেও দ্বিধা করছিল, আজ সেই পরিবার তার পাশে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তার শাশুড়ি তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, মানুষের পরিচয় তার অতীত দিয়ে নয়, বরং তার বর্তমানের কাজ দিয়ে হয়। কিছুদিন পর স্বর্ণা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি আসে। স্বর্ণা এরপর নিজেকে এই বাড়ির একজন যোগ্য বউ হিসেবে প্রমাণ করে দেয়। এতে করে সবাই খুব সুন্দরভাবে স্বর্ণাকে আপন করে নেয়। যে সম্মান ও আপনজন পাওয়ার স্বপ্ন স্বর্ণা ছোটবেলা থেকে দেখে আসছিল, অবশেষে সে তা পেয়ে যায়। আর এই সুন্দর সমাপ্তির মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। সামান্থা তার প্রথম একক মুভিতেই বেশ সফল বলবো। একাই পুরো গল্প টেনেছেন, আবার অ্যাকশন সিকোয়েন্সগুলোতেও তিনি দারুণ করেছেন। তাই অনেকেই সামান্থাকে আলিয়া ভাটের চেয়ে আলফা বলছে। সামান্থা একসময় সাউথের টপ নায়িকাদের একজন ছিলেন, কিন্তু কোথায় যেন একটা অজানা কারণে তিনি একদম পিছিয়ে পড়ে গিয়েছিলেন। এই মুভি দিয়ে আবারও উত্থান হচ্ছে। মুভিটা তো চারিদিক থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে, যা সামান্থার সামনের ক্যারিয়ারে বিগ ইম্প্যাক্ট ফেলবে বলে মনে করি। আপনাদের মুভিটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।